আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এসেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারের বাসায়। আমরা খোলা কথা থেকে আজকে ওনার সাথে খোলা কথা নিয়ে আসছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি, ভালো আছি। স্যার, গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ছিল। দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং নারী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এবং ব্যক্তি খালেদা জিয়া সম্পর্কে আপনি যদি কিছু বলেন। প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে আমি তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ সময় আমার কাজ করার সুযোগ হয়েছে। তিনি একজন জাতীয়তাবাদী নেত্রী, দেশপ্রেমী এবং এই দেশের মানুষের মঙ্গলের জন্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন। বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে গত ১৬ বছরে বাংলাদেশে যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল, সেই ফ্যাসিবাদী শাসক হাসিনা একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে এবং কারাগারে এখন শোনা যাচ্ছে তার খাবারের সাথে বিষ প্রয়োগ করা হয়েছিল যাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং এই অসুস্থতা তাকে উনি তো কয়েকবারই হাসপাতালে গিয়েছেন এবং বহুবার তিনি চিকিৎসার সুযোগের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন করেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার সে আবেদন নাকচ করে দেন। যাই হোক, আপাতত তিনি মুক্ত হয়েছেন এবং চিকিৎসার সুযোগ লাভ করছেন। আমরা আশা করি তিনি অচিরেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন এবং দেশ ও জাতির কল্যাণে আবার কাজ করে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস তার নেতৃত্বে এই জাতি অনেক কিছু আরো অর্জন করতে পারবে। আমি তার দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তি খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এই দুইটাকে আপনি কিভাবে দেখেন এবং নেত্রী হিসেবে খালেদা জিয়া? তবে আমি যতটুকু ওনাকে দেখেছি, ওনার দেশপ্রেম অতুলনীয়, এই যে অসাধারণ, তার দেশপ্রেম অসাধারণ। তিনি এদেশের মানুষকে ভালোবেসেছেন, তিনি এই দেশের মাটি এবং মানুষের জন্য কাজ করেছেন। আমি তার মধ্যে খুঁজে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিরলসভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছিলেন, আমি একই ছবি আমি দেখতে পাই এবং খালেদা জিয়ার জীবন এবং কর্মের মধ্যে। এবং খালেদা জিয়া আমার সাথে যখনই দেখা হয়েছে, আলাপ হয়েছে, তিনি সবসময় আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দেশের উচ্চশিক্ষার সম্পর্কে জানতে চেয়েছেন এবং কি করে উচ্চশিক্ষার মান বৃদ্ধি করা যায়, কি করে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করা যায়, কি করে শিক্ষাঙ্গনকে সেশন জটমুক্ত করা যায়, এইসব বিষয়ে তিনি আমার পরামর্শ চেয়েছেন। সেইভাবে তিনি এগুলার সমাধানের চেষ্টা করেছেন। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশে বেশ কয়েক দশক ধরে শিক্ষার মান খুব নিম্নগামী, শিক্ষার গুণগত মান আমরা ধরে রাখতে পারিনি। এর বহুবিধ কারণ আছে, সেসব আলোচনার সুযোগ এখানে নেই। কিন্তু যখনই আমি তাকে এই ব্যাপারে অবহিত করেছি, তিনি সেটা সমাধানের চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন যে ৯১ থেকে ৯৬ সালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ভালোভাবেই চলেছে এবং এবং ২০০১ সালে তিনি যখন আবার এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং আমাকে যখন উপাচার্য নিয়োগ করেন, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা আমরা করতে পেরেছি। সরকারের থেকে আপনার যেভাবে হস্তক্ষেপ করা হয়, এই ধরনের কোনো হস্তক্ষেপ কখনো করেন নাই। যেমন আমি বলতে পারি যে আমাদের সময় আমি যখন উপাচার্য, তখন একটি সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয় ক্যাম্পাসে এবং সেই ঘটনায় আমরা ২১ জন ২২ জন ছাত্রকে আমরা বহিষ্কার করি। তার মধ্যে
16 জন ছাত্র দলের ছিল। এবং যেহেতু সংবাদপত্রের ফুটেজ দেখে তদন্ত কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড এবং সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় বহিষ্কারের, সেখানে অনেকে ক্ষুব্ধ হন, কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছেন তারা যদি সন্ত্রাসী হয় এবং সেই কারণে যদি তাদেরকে বহিষ্কার করেন, তাতে আমার কিছু বলার নাই। আমি শুধু বলবো যে বিশ্ববিদ্যালয় যদি ভালো চলে তাহলে আপনাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই যে এই যে দেশপ্রেম। শিক্ষার প্রতি তার যে অনুরাগ, তার যে ভালোবাসা এবং শিক্ষার আর যে জ্ঞান চর্চা প্রতি তার যে সমর্থন, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি বিশ্ববিদ্যালয় হলো আপনার জ্ঞান চর্চার জায়গা, জ্ঞান আহরণ বিতরণের জায়গা, জ্ঞান সৃষ্টির জায়গা, এবং বিশ্ববিদ্যালয় সেভাবে পরিচালিত হওয়া দরকার। এবং এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সমর্থন করেছেন এবং আমাদেরকে এই জ্ঞান চর্চার জন্য তিনি সবসময় উৎসাহ প্রদান করেছেন। সেই কারণে আমি যতদিন উপাচার্য ছিলাম নিরবিচ্ছিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা হয়েছে এবং জ্ঞান আদান প্রদান হয়েছে, জ্ঞান সৃষ্টি হয়েছে। আমি তাকে আন্তরিকভাবে এই জন্য ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ হওয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। আপনি জনাব তারেক রহমানের আগামীর রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন। আমরা বিএনপির এবং আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের মানুষ তারেক রহমানকে কিভাবে দেখছে আপনার মনে হয়? ভবিষ্যৎ নিয়ে কথা বলা খুব কঠিন, তবে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার সাথে তার দায়িত্ব পালন করেছেন এবং এই গুরু দায়িত্ব কাঁধে নিয়ে তিনি নিরলসভাবে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, সঠিক নেতৃত্ব প্রদান করতে পেরেছেন। সেই জন্যে আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যদিও আপনারা জানেন যে কি কারণে তিনি দেশে আসতে পারেন নাই, যে এই যে ফ্যাসিবাদী সরকার, এই হাসিনার স্বৈরাচারী সরকার তাকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়েছে এবং দেশে আসলে হয়তো তার প্রাণহানিও করতে পারত। সেই কারণে তিনি দেশে আসেন নাই এবং তিনি সুদূর বিলাতে বসেই এই নেতৃত্ব প্রদান করেছেন। এমন কোনো ঘটনা আমার জানা নাই যেখানে তিনি এই আপনার তার পরামর্শ নিয়ে, তার সাজেশন নিয়ে তিনি আপনার এই নেতৃত্ব প্রদান করেন নাই। সর্বক্ষেত্রেই তার উপস্থিতি আমরা দেখেছি। বিশেষ করে এই যে এই স্বৈরাচারী বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদী আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপির উপর কি কঠোর নির্যাতন হয়েছে সেটা আপনারা জানেন। বিএনপির বহু নেতা গুম হয়েছে, খুন হয়েছে, বহু কর্মী আপনার জেল খেটেছে, আপনার বাড়িতে থাকতে পারে নাই, ধান খেতে ঘুমিয়েছে। এটা খুবই আপনার করুণ ইতিহাস এবং এগুলো করতে পেরেছে কারণ তারেক রহমানের মতো একজন নেতা, বেগম খালেদা জিয়ার মতো একজন নেতা, তারা কিন্তু আপনার এর পিছনে ছিলেন এবং তাদেরকে আপনার ঠিক পথে পরিচালনা করতে পেরেছিলেন, তাদেরকে উৎসাহ প্রদান করেছেন, তাদেরকে আপনার শেল্টার দিয়েছেন। অতএব আমি মনে করি তিনি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে
তার ভূমিকা যথার্থভাবে পালন করেছেন। এখন আগামী দিনে আমি জানি না, উনি নিশ্চয়ই আমার মনে হয় তিনি দেশে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে আমার আশা যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচিত হলে বিএনপি যদি ক্ষমতায় আসে হয়তোবা আহ, তিনি এমনকি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আমি জানি না বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন হয়তো তিনি নেবেন। তিনি যদি সুস্থ না থাকেন বা অপারগতা প্রকাশ করেন বা তিনি যদি ইচ্ছা প্রকাশ করেন যে তারেক রহমান আপনার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তাহলে হয়তো তিনি সেই দায়িত্ব নিতেও পারেন। এবং সেক্ষেত্রে আমি আশা করি যে আহ, তার যথাযথ নেতৃত্বে, তার সৎ নেতৃত্বে এবং তার যে যে মানুষের প্রতি তার যে ভালোবাসা, যে কমিটমেন্ট, সেক্ষেত্রে তিনিও একটা আহ, ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবেন, আমি আশাবাদী। জি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজমান আমাদের দেশে। নির্বাচনের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার একটা সম্ভাব্য তারিখ ইতিমধ্যে উপদেষ্টা বলেছে আগামী ফেব্রুয়ারিতে হতে পারে। আপনি কি মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে কিংবা হওয়া উচিত? যত তাড়াতাড়ি নির্বাচন হবে। দেখেন, আমি একজন আশাবাদী মানুষ। আমি মনে করি নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নাই। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচনই আপনার দেশকে রক্ষা করবে। নির্বাচনের মাধ্যমে এই এই যে অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এর মূল লক্ষ্য কি ছিল? যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। যে ফ্যাসিবাদী সরকার এই দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিলেন, সেখান থেকে উদ্ধার করে আনতে হবে এবং আবার একটি গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তাতে আপনার দেশের মানুষের মঙ্গল হবে, দেশের মানুষের মুক্তি হবে। তো সেই কারণে আপনার গণতন্ত্রের উত্তরণ ঘটাতেই হবে এবং সেই জন্যেই গণতন্ত্রের উত্তরণের প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। এবং আমি আশা করি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। যদি কোনো কারণে আপনার এই নির্বাচন ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে আপনার আমি জানি না, দেশ আবার একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। তাই আমি আশা করব যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, কিছু কিছু সংস্কার কর্মসূচি তারা হাতে নিয়েছে, নিশ্চয়ই কিছু সংস্কার দরকার এবং আপনার বিচার দরকার, ফ্যাসিবাদীদের বিচার দরকার, কিন্তু তাদের প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচন। তাদের এখন এটা আমি প্রফেসর ইউনূসকে সাধুবাদ জানাই যে তিনি নির্বাচনের একটা সময় ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে। আমি মনে করি এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। নির্বাচন কমিশনকে সেইভাবে নির্দেশনা দিতে হবে। নির্বাচন কমিশন যেন আগের মতো নয়, নিরপেক্ষভাবে যেন নির্বাচন অনুষ্ঠান করে এবং সেই নির্বাচনের মাধ্যমেই আমরা একটা একটা গণতন্ত্রে উত্তরণ ঘটবে, আপনার গণতন্ত্র যাত্রা শুরু হবে এবং একটা নূতন বাংলাদেশ আমরা দেখতে পাবো। অতএব নির্বাচন যে আমার অন্তত একজন এই দেশের একজন প্রবীণ নাগরিক হিসাবে, প্রবীণ শিক্ষাবিদ হিসাবে আমার আবেদন থাকবে সবাইকে এই নির্বাচন অনুষ্ঠানে সাহায্য করতে হবে, অংশগ্রহণ করতে হবে। তাহলেই আমরা এই নির্বাচনে এর মাধ্যমে গণতন্ত্র উত্তরণ সম্ভব হবে। আমি আশাবাদী যে আমরা একটা নূতন বাংলাদেশ অচিরেই দেখতে পাবো। আগামী নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে একটি আলোচনা, মতামত, যে আলোচনা চলছে, এই ব্যাপারে আপনার একটু মতামত চাচ্ছি। এই ব্যাপারে আপনি কি মনে করেন? আমি অতি সংক্ষেপে বলি, দ্বিকক্ষ বিশিষ্ট আপনার যে সংসদের যে পরিকল্পনা বা যে প্রস্তাব, এটাকে আমি স্বাগত জানাই। কারণ পৃথিবীর বহু দেশেই আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে আর কি, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষে যেটা আপনার জাতীয় সংসদ বলি,
সেখান তো আপনার সদস্য নির্বাচিত হবে, এটা তো বা ঠিকই আছে, আগের মতোই হবে। আর যেহেতু আমাদের দেশে উচ্চকক্ষ কখনো ছিল না, এটা একটা নতুন সংযোজন। এবং উচ্চকক্ষ হলে পরে সেখানে আপনার কিছু নির্বাচিত থাকবে, কিছু অনির্বাচিত থাকবে, সিলেকশনের মাধ্যমে হবে, পদাধিকার বলে হবে। এইভাবে উচ্চকক্ষ আপনার সৃষ্টি করতে পারবে। এবং উচ্চকক্ষের প্রয়োজনীয়তা আছে আপনার গণতন্ত্রের জন্যে। এবং গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দরকার। অতএব আমি এই প্রস্তাবকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে আগামী দিনে আমাদের দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাবো। এবং আমার মনে হয় এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতক্য রয়েছে এবং সেটা করা সম্ভব হবে। আপনাকে এর বিষয়ে আর কিছু বলার নাই। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। অন্যদিন অন্য কারোর সাথে আবার দেখা হবে এই খোলা কথা অনুষ্ঠান নিয়ে।